शं वरुणः शन्नो भवद्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার, ঘোষান কোম্পানির তরফ থেকে আবার আপনাদের স্বাগত জানাই। এই কঠিন সময় আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন, এটাই কামনা করব। আপনাদের আগের এপিসোডেই আমরা কথা দিয়েছিলাম যে উইকডেজে আমরা একটা অন্য ফর্মে কাজ করার চেষ্টা করব থিয়েটার নিয়ে। তো সেই ফর্ম্যাটটার নাম আমরা দিয়েছি থিয়েটার চর্চা। এই থিয়েটার চর্চায় বেসিক্যালি আমরা কিছু নাটকের বই বা থিওরিজ বা কিছু আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতটা আমরা বুঝেছি সেটা ঠিক হতে পারে, কিছুটা ঠিক হতে পারে, আংশিক ঠিক হতে পারে, আবার কিছু কিছু জায়গায় হয়তো ভুল হয়ে যেতে পারে, সেটা আপনারা শুধরে দেবেন। আর ভালো লাগলে বা যেমনই লাগুক আপনাদের ফিডব্যাকটা আপনারা কমেন্ট সেকশনে দিয়ে আমাদের জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তাই আর দেরি না করে চলুন আমরা আজকে শুরু করি ভরতের নাট্যশাস্ত্র আদি পর্বটা। ভরতের নাট্যশাস্ত্র আলোচনা করার আগে একটু জানিয়ে রাখি আমার জীবনে এই বইটার রেফারেন্স কিভাবে এলো। বেসিক্যালি থিয়েটার যখন প্রথমে শুরু করছি তখন কিছুদিন পর, প্রথমেই তো আর জানতে পারিনি, কিছুদিন পর এই বইটার কথা যখন জানতে পারলাম তখন একটা লাইব্রেরিতে গিয়ে এই বইটা আমি হাতের কাছে পেয়েছিলাম। তো প্রথমবার আমি যখন এই বইটা খুলে বইটা দেখি, টোটাল প্রিফেসটা দেখি, কতগুলো চ্যাপ্টার্স আছে দেখি, বইটা একটু উল্টে পাল্টে দেখি এবং সবটা দেখার পরে আমার এইরূপ ধারণা হয়েছিল এটা আমার জন্য নয়, এটা কোনোদিন হতেই পারে না। প্রচন্ড অবদ্ধ একটা জিনিস আমার মনে হয়েছিল। এইবার সেখান থেকে ব্যাক টু 2012 আমি বলবো আমাদের দল মিতালি উৎসব নাট্য সংস্থায় উৎসবদা একটা থিয়েটার ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলেন। সেই থিয়েটার ওয়ার্কশপে সেকেন্ড কি থার্ড দিন আমার সেটা মনে নেই, আমাদের একটা মাইমের ক্লাস ছিল এবং সেই মাইম ক্লাসটা কন্ডাক্ট করছিলেন নিরঞ্জন গোস্বামী। প্রথমত উনি আসার পরে উনি যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করছিলেন সেটাই ইটসেলফ আমার প্রচণ্ড ভালো লেগেছিল এবং ওনার সেই ফ্রেন্ডলি অ্যাপ্রোচটাতে যেভাবে উনি বোঝাচ্ছিলেন, তো সেটার সঙ্গে যেতে যেতে যখন উনি জেস্টার্স এবং ফেসিয়াল এক্সপ্রেশন এইসব জিনিসগুলো বোঝাতে শুরু করলেন তখন উনি রেফারেন্স আনলেন ভরতের নাট্যশাস্ত্র। আবার ওই মাথায় বাল্ব জ্বলার মতন জ্বলে গেল যে মানে আচ্ছা, আবার ওই বইটার রেফারেন্স, যে বইটা আমার একদম অবদ্ধ মনে হয়েছে। তো সামহাউ আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট যেভাবে উনি ওটা বোঝাতে শুরু করলেন বা ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করলেন, যেভাবে উনি বইটা পড়েছিলেন বা পেয়েছিলেন বা উনি স্টার্ট করেছিলেন, সেটা এনকারেজড মি আ লট। তো সেই এনকারেজমেন্টের পরেই আমি আবার, যেটা হয় না, আবার আই ট্রাইড ইট ফর দ্য নেক্সট টাইম। তো এটা ছিল মানে আমার ভরতের নাট্যশাস্ত্র পড়ার পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তাই আজকে কিছু আলোচনা শুরু করার আগেই আমার প্রথমেই দুটো মানুষকে একটু পার্সোনাল থ্যাঙ্কস জানাতে ইচ্ছা করলো। অবশ্যই উৎসবদা ওই ওয়ার্কশপটা কন্ডাক্ট করার জন্য, এবং নিরঞ্জন স্যার আমার প্রণাম দেবেন। ভরতের নাট্যশাস্ত্র পড়তে গিয়ে আমার প্রথমেই কিছু থটস, কিছু স্কুল অফ থটস, কিছু আইডিয়াস নিয়ে আমার মনের মধ্যে একটা কনফ্লিক্ট এসেছিল। সেটা কীরকম,
সেটা হচ্ছে আমরা বলছি ভরতের নাট্যশাস্ত্র, কিন্তু ভরত মুনির আগে কি এই বিষয়ক কোনো লেখালেখি আগে হয়েছে বা কোনো অন্য ফর্মে? তো সেটা পড়লে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার আগে অবশ্যই লেখালেখি হয়েছে, কিন্তু সেটা হয়েছে বেসিক্যালি কনসেন্ট্রেট করা হয়েছে ডান্স এবং সিঙ্গিং, নৃত্য এবং মানে সঙ্গীত। কারা করছেন? পরাশর, শিলালি, কৃশস্ব, দন্তিল, তম্বুর, নারদ নন্দী বা শাণ্ডিল্য মুনি, এইসব মুনিদের নাম বলা যায়। তারা বলছেন, কিন্তু তারা নৃত্য এবং সঙ্গীতের কথা বলছেন। কিন্তু তার পরবর্তী ফেজে দেখা যাচ্ছে যে এটাকে আরো কম্পোজিট করে, আরো অ্যাডিশনস, অল্টারেশনস করে, আরো রিফাইন্ড করে যে কম্পোজিট টেক্সট আমাদের সামনে এসে পৌঁছাচ্ছে, সেটা কিন্তু ভরত মুনি এনে আনছেন তার নাট্যশাস্ত্রের মাধ্যমে। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নৃত্য আর সঙ্গীতের সিগনিফিকেন্স যখন এত, তাহলে বইটার নাম নাট্যশাস্ত্র কেন? তারপরে আরও একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ভরত মুনির আইডেন্টিটিটা নিয়ে। তাকে কি হিসেবে ধরবো? মানে তিনি কি একজন শুধুই মুনি যিনি এই বইটা লিখেছিলেন বা এই শাস্ত্রটা রচনা করেছেন, নাকি তিনি একজন সিম্বল একটা জাতির? বা ধরুন আমি যদি কালিদাসের কথা বলি, আমরা এটা তার কিছু টেক্সটের মাধ্যমে বুঝতে পারছি যে কালিদাস কিন্তু 100% অ্যাক্রেডিট করছেন ভরত মুনিকে তার টেক্সটের মাধ্যমে। যেরকম আমরা যদি কুমার সম্ভব পড়ি বা অভিজ্ঞান শকুন্তলমে দেখছি যে ভরত হচ্ছে রাজা দুষ্মন্তের ছেলের নাম। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে কালিদাসের আগে ভরত মুনি, কিন্তু তিনি ঠিক কোন সময়, সেই নিয়ে পড়াশোনা করতে গিয়ে বা সেই নিয়ে স্টাডি করতে গিয়ে এটা জানতে পারা যাচ্ছে যে একটা স্কুল অফ থট বলছে যে পানিনি অষ্টাধ্যায়া বা হস্তগুম্ফ ইনস্ক্রিপশন, যেটা আমরা জানি অফ খারাবেলা স্কলার্স, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি অলমোস্ট 2nd সেঞ্চুরি বিসিতে বিলং করতেন। তো ভরতের নাট্যশাস্ত্র বেসিক্যালি 36টা চ্যাপ্টার রয়েছে এবং প্রায় অলমোস্ট ছন্দবদ্ধ কবিতা, যেটা সংস্কৃতের শ্লোকও আমরা বলতে পারি, অলমোস্ট 5700। সেটাকে আমরা তর্কের খাতিরে 6000ও বলে কেউ। বাট এখানে আরেকটা স্কুল অফ থট রয়েছে যে কেউ এটাকে বলে 36টা চ্যাপ্টার রয়েছে, কেউ বলে এটা 37টা চ্যাপ্টার রয়েছে। এবার এটার পেছনের ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে আমরা যে ভরতের নাট্যশাস্ত্রর অ্যাডাপ্টেশনটা জানতে পারছি, সেই অ্যাডাপ্টেশনটা বেসিক্যালি এসেছিল অভিনব গুপ্তর নাট্য বিবৃতির থেকে। তো তিনি বেসিক্যালি যেটা করেছিলেন সেটা হচ্ছে 36 নম্বর চ্যাপ্টারটা বা অধ্যায়টা উনি দুভাগে বিভক্ত করেছিলেন। তো তাই সেই স্কুল অফ থট থেকে দেখলে 37টা চ্যাপ্টার উইথ অলমোস্ট 5700 সংস্কৃতের শ্লোক, এবং নৃত্য ও সঙ্গীত বাদ দিলেও আমরা এটাতে আরো অনেক কিছু পাচ্ছি, যেরকম শব্দার্থ তত্ত্ব, শব্দ গঠন বিদ্যা, আঞ্চলিক বা উপভাষা, মঞ্চ নির্মাণ, যেটাকে আমরা পরে রঙ্গমণ্ডপ বলতে পারি, প্রযোজনা, দর্শক, এবং সর্বোপরি নাটকের সমালোচনা। এই সবগুলো জিনিসকে যদি একসঙ্গে ভাবা যায়, তাহলে আরেকটা জিনিসও ফিল করা যাচ্ছে যে বা বোঝা যাচ্ছে যে এই শাস্ত্রটা প্রত্যেকটা ফেজে রিফাইন্ড হতে হতে এসছে। মানে কেউ একজন একটা পার্টিকুলার টাইমে যে লিখেছে সেটা কিন্তু মনে হচ্ছে না। এনিহাও আমরা এবার সরাসরি ঢুকে পড়ব নাট্যশাস্ত্রর অরিজিনেশন। হ্যাঁ, কিভাবে অরিজিনেট করলো নাট্যশাস্ত্র, সেটাতে আমরা এবার একটু ফোকাস করি, সেই গল্পটা শুনে। নাট্যশাস্ত্রের উৎসটা আসলে নাটক তৈরির ইতিহাসের সঙ্গে জড়িত। সেটা পড়তে গেলে জানা যাচ্ছে যে ভারতীয় শাস্ত্র অনুযায়ী
আমাদের ব্রহ্মাণ্ডের ভাঙা গড়াটা আসলে 3 দেবতা মিলে করে। ব্রহ্মা, দ্য ক্রিয়েটার, তিনি সবকিছু করছেন। বিষ্ণু, দ্য প্রোটেক্টর, দ্য রেস্টোরার, তিনি পরিচর্যা করছেন। আর মহেশ্বর, দ্য ডিস্ট্রয়ার, সবকিছু ডিস্ট্রয় করছেন, ভাঙছেন। তো সেই রীতি অনুযায়ী আমাদের নাট্যশাস্ত্র তৈরি হয়েছিল ব্রহ্মার হাত ধরে, অবশ্যই কিছু দেবতাদের অনুরোধে। এবার জেনে নেওয়া দরকার কেন সেই অনুরোধটা হয়েছে। তো এটা কোনো এক যুগের সন্ধিস্থলে মানুষ এই ব্যক্তিগত হিংসা, ক্রোধ, লোভ, লালসা এই সবের মধ্যে এতটাই মত্ত হয়ে গেছিল যে সেটার বশবর্তী অনেক খারাপ কাজ করে পৃথিবীকে একেবারে বাসযোগ্য যাতে না হয় সেই একটা জায়গায় নিয়ে গিয়ে তুলেছিল আর কি। রাক্ষস, যক্ষরা এবং অন্যান্য যত অশুভ আত্মা, তারা পৃথিবীকে একেবারেই বাসযোগ্য রাখার অবস্থাতে ছিল না। সেরাম এক সময় ইন্দ্র তার অন্যান্য দেবতাদের নিয়ে ব্রহ্মার কাছে অ্যাপ্রোচ করেন এবং তিনি বলেন যে এমন একটা ক্রীড়া নিয়ক, এমন একটা খেলনা, নাট্যশাস্ত্রে যেটাকে ক্রীড়া নিয়ক বলছেন, তৈরি করে দিতে, যেটা চোখে দেখা যাবে, কানে শোনা যাবে এবং ইন্টারনালি অবজার্ভ করা যাবে, এবং যে খেলনাটা পেয়ে মানুষ এইসব অসৎ কর্মগুলোর থেকে নিজেদেরকে সরিয়ে নেবে। এবার সেটা শুনে ব্রহ্মা স্ট্রেট অ্যাওয়ে রিফিউজ করলেন। তিনি বললেন না না, সেটা আমার পক্ষে সম্ভব না। তার কারণ আমি তো অলরেডি 4টে বেদ লিখে দিয়েছি, আমি সৃষ্টি করেছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো আমি আরেকটা পঞ্চম বেদ, আমি why should I create another বেদ? কেননা দ্যাট মিনস এরা কেউ তার মানে এগুলো পড়ছে না। তো যদি না পড়ে, না এগুলোকে নিয়ে চর্চা করে, তাহলে তা আমি কেন করতে যাব? ইটস মিনিংলেস। তো ব্রহ্মার এই যুক্তির এগেনস্টে ইন্দ্র তার যুক্তি পেশ করলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে হ্যাঁ, এটা সত্যি, আপনি 4টে বেদ বানিয়ে দিয়েছেন অলরেডি, কিন্তু সেই বেদের আপনি কিছু নিয়মাবলীও রেখেছেন। সেই নিয়মাবলীগুলো কি? তার মধ্যে বেসিক পয়েন্টটা হচ্ছে আমাদের যে কাস্ট ডিভিশন রয়েছে, সেই কাস্ট ডিভিশন অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আপনার এই বেদগুলো পড়তে পারবে। হোয়াট অ্যাবাউট শূদ্র? তারা কি করবে? তারা তো না বেদ ছুতে পারবে, না পড়তে পারবে, না শুনতে পারবে। তাহলে কি হবে? তাহলে এমন একটা পঞ্চম বেদ আপনি সৃষ্টি করুন which will be available to all. তো ইন্দ্রের কূটনৈতিক বুদ্ধিতে প্রজাপতি ব্রহ্মা তার 4 মুখ দিয়ে নির্গত করলেন বিশাল আরেক বেদ। সেই বেদ হচ্ছে আমাদের পঞ্চম বেদ, আমাদের নাট্যশাস্ত্র। আচ্ছা, এইখানে বলে রাখা ভালো, ঋগ্বেদ থেকে এলো কথা, সঙ্গীত ও নৃত্য এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। এই 4 বেদের এই 4টে বিশেষ জিনিস নিয়েই সৃষ্টি হলো আমাদের পঞ্চম বেদ। সেই পঞ্চম বেদ পেয়ে দেবরাজ ইন্দ্র তো বেজায় খুশি, কিন্তু সেখানে আবার একটা বিপদ হলো। বিপদটা কি? বিপদটা হচ্ছে বেদ মানে কঠিন ভাষা, আবার একটু মাথার কর্ষণ করতে হবে, সেগুলোকে পড়া, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি করা। আসলে তারা তো আমোদ প্রমোদ নিয়ে বেশি ব্যস্ত থাকতো। তা সে আবার অগত্যা প্রজাপতি ব্রহ্মার কাছে আবার ফেরত যাওয়া, গিয়ে বললেন, আমাদের জন্য বড়ই দুর্বোধ্য, আপনি বরং এটা একটা
কোনো ঋষি বা মুনিকে দিন, তিনি আমাদের জন্য আরেকটু মানে রিফাইন করে আরেকটু সহজ সাধ্য করে আমাদেরকে এই জিনিসটা দিক, সেটা আমরা পড়বো বা শুনবো। তো এইখানে উৎস, এইখানে প্রথম প্রজেক্টেড হলেন ভরতমুনি। প্রজাপতি ব্রহ্মা তখন ভরতমুনিকে ডাকলেন, ডেকে উনি সেই পঞ্চম বেদটা তাকে দিলেন, তাকে দিয়ে বললেন যে তুমি এটাকে আর একটু রিফাইন করে আর একটু সহজ সাধ্য করে, শুধু মানে সেটাকে যে তৈরি করবে তা নয়, তোমার তো 100 সন্তানও রয়েছে, তাদেরকে প্রযোজক করে তুমি নাটক নির্মাণও শুরু করো। এবার এখানে একটা জায়গায় ভরতমুনি বলছেন যে আমি এই বেদটি, পঞ্চম বেদটি ডিরেক্টলি ব্রহ্মার কাছ থেকে পেয়েছি এবং তারপরে আমি এটা কাজ শুরু করেছি। কিন্তু এখানে একটা কনফ্লিক্টের জায়গা রয়েছে। সেই কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে, আমরা যদি প্রথম চ্যাপ্টারটা পড়ি, প্রথম চ্যাপ্টারটা পড়লে জানতে পারা যাচ্ছে যে ব্রহ্মার যে 10 মানস পুত্র, তার মধ্যে অন্যতম আত্রেয়ী মুনি, তিনি দেখা যাচ্ছে প্রথম চ্যাপ্টারে দেখা যাচ্ছে যখন ভরত মুনি তার 100টা সন্তানকে নিয়ে বসে এই বেদ শিক্ষার অধ্যয়ন করছেন বা তাদের বলছেন, সেই সময় সে তার কাছে এসে তাকে বলছে বা তার কাছে জানতে চাইছে এই বেদের সিগনিফিকেন্স 5টা প্রশ্নের মাধ্যমে। যেই 5টা প্রশ্নের উত্তরই কোনো না কোনো ভাবে এই টোটাল নাট্যশাস্ত্রের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তো সেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল। মানে আর এই সেই গল্পটা প্রথম চ্যাপ্টারে প্রায় 200 থেকে 250টা শ্লোকের মধ্যেই এই গল্পটা লেখা, কিভাবে আত্রেয়ী মুনি আসছেন এবং তাকে সেই প্রশ্নগুলো করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কি কি ঘটছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে তাহলে ভরতমুনির আগে কি নাটকের প্রচলন সেই অর্থে ছিলই না? না, নৃত্য আর গানের যে প্রচলন ছিল সেটা তো আমরা জানতেই পেরেছি, বহু মুনির টেক্সট ছিল যেটা আমরা আগে আলোচনা করেছি। কিন্তু হোয়াট অ্যাবাউট নাটক? তো তিনি তার নাট্যশাস্ত্রে বলছেন যে প্রচলন ছিল, কিন্তু সেইগুলো কি খুবই নিম্নমানের শৃঙ্গার বা রূপক বা তার ভাষায় গ্রাম্য ধর্মা বলা হতো। মানে সেখান থেকে বেসিক্যালি খুবই নিম্নমানের কিছু ভাইসেস অফ লাইফ উঠে আসতো, যেমন রাগ, ঈর্ষা, ইন্দ্রিয় লোভ, লালসা, এই সবগুলো। মানে এইগুলোর থেকে কিছু শেখার মতো ছিল না, শিক্ষণীয় কিছু ছিল না, মানে কোনোভাবেই সেটা বেদ হয়ে উঠতো না। তাই হয়তো পঞ্চম বেদের সৃষ্টি হয়েছিল, এমন এক ক্রীড়া নিয়োগ সৃষ্টি করা হলো যেটার থ্রু মানুষ একই সঙ্গে আনন্দও পাবে, আবার শিক্ষার আলো বিচ্ছুরিত হবে। তো যাই হোক, সেই শাস্ত্রের নির্মাণ শুরু হলো সেই পঞ্চম বেদ থেকে। আর ঠিক হয়ে গেল প্রথম নাটক যেটা মঞ্চস্থ হবে, নাম দেওয়া হলো অমৃত মন্থন। তা ভরতমুনি তো তার 100 জন সন্তানকে নিয়ে শিক্ষাদান পর্ব শুরু করে দিলেন। তিনি বেসিক্যালি শিক্ষাদান পর্বটা শুরু করেছিলেন 3 বৃত্তির মাধ্যমে। আসুন জেনে নিই 3 বৃত্তি কি কি। প্রথমেই আসছে ভারতী বৃত্তি। ভারতী বৃত্তি আসছে কথার থেকে, মানে ঋগ্বেদ থেকে। এখানে কি বলা হচ্ছে, যদি সিম্পলিফাইড ফর্মে ধরা হয়, যে এমন একটা বৃত্তি যে বৃত্তিটার মাধ্যমে খুব সুশিক্ষিত পদ্ধতিতে সুন্দর সংস্কৃত শ্লোকে ডায়লগটা বলা হবে। পুরুষ ক্যারেক্টারই সেটা বলতে পারবে ডায়লগটা, পুরুষ অভিনেতা, মহিলা বর্জিত কোনো মহিলা অভিনেত্রী এই
শ্লোকের মানে করতে পারবে না, ডায়লগ বলতে পারবে না। এবং জেনারেলি যেখানে একজন নাটকের হিরো যেখানে আসছে, গল্পের কনটেক্সটটাকে শুরু করছে, সেই সব জায়গায় ভারতী বৃত্তি ইউজ করা যাবে। এই ভারতী বৃত্তির আবার আরো 4 ভাগ রয়েছে: আমুক, বিথি, প্রলোচনা যেটাকে বলা যায়, বা প্রহসন। সেগুলোতে আমরা আজকে যাব না, ওগুলো পরে আলোচনা করব। এরপরে আসছে সাত্যতী বৃত্তি। সাত্যতী বৃত্তিটাকে আমরা জেনারেলি অ্যাকশন হিসেবে ডিফাইন করতে পারি। একটা নাটকের অ্যাকশনের যে পার্টটা থাকে, বেসিক্যালি এটা এসছে যজুর্বেদ থেকে, মানে অভিনয়ের অ্যাসপেক্ট থেকে, যেখানে নাটকের ফিলোসফিটা মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে, যেখানে খুব খুব সত্যনিষ্ঠ কথা বলা হচ্ছে, সুন্দর কথা বলা হচ্ছে, নাটকের ফিলোসফিটা বেরিয়ে আসছে। সেই বৃত্তিটা যেইভাবে ইউজ হচ্ছে নাটকে, সেই বৃত্তিটাকে আমরা সাত্যতী বৃত্তি বলতে পারি। আর শেষে আসছে আরোভরী বৃত্তি। এই আরোভরী বৃত্তিটা হচ্ছে বেসিক্যালি কনফ্লিক্টের জায়গাটা, বা এইভাবেও বলা যায় যে যেখানে আর কি লোভ, হিংসা, রাগ, কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করছে, বা কোনো যুদ্ধ, কোনো রূঢ় কথা বলা হচ্ছে, সেইগুলোর পড়াশোনা বা বৃত্তি যেইগুলো ফলো করা হবে, সেইগুলো আসছে এই আরোভরী বৃত্তিতে। ভরতমুনি তো তার 100 জন সন্তানকে নিয়ে এই 3 বৃত্তির মাধ্যমে শিক্ষাদান পর্ব শুরু করলেন, এবং পরে নাটকের প্রযোজনা যখন শুরু করবেন তার আগে ব্রহ্মার সঙ্গে গিয়ে কথা বললেন। তিনি তার ইন ডিটেল কিভাবে তিনি পড়াচ্ছেন বা জ্ঞান বিতরণ করছেন তার ডিটেল এক্সপ্লেনেশনটা দিলেন। সেটা শুনে ব্রহ্মা বললেন যে সবই ঠিক আছে, কিন্তু there is something missing। তিনি তখন সাজেস্ট করলেন যে এর মধ্যে আরো একটা বৃত্তির যোগদান দরকার। সেটা হলো কৈশিকী বৃত্তি। এই বৃত্তিটা বেসিক্যালি সামবেদ থেকে আসছে। মানে এইখানে তিনি ভরতমুনিকে অ্যাকচুয়ালি সাজেস্ট করলেন যে নাচ আর গানটাও যদি ইনক্লুড করা যায়। এবং পরবর্তীকালে আমরা পড়তে পড়তে এটা আরো জানতে পারছি, 20th চ্যাপ্টারে গিয়ে এটা জানা যাচ্ছে যে এই কৈশিকী বৃত্তির মাধ্যমে আমরা একটা নাটকে যেই মানে এন্টারটেনিং এলিমেন্টস গুলো দেখতে পাই, সেটা যে কোনো ভাব, ভালোবাসা, কোনো ভালো কথা যেগুলো বলা হচ্ছে, মানুষের মধ্যে যেই ভালোবাসার আদান প্রদানগুলো হচ্ছে, এইগুলোর রস ভাব বা এই শৃঙ্গারগুলো যেই বৃত্তির মাধ্যমে বেরোচ্ছে, সেটা হচ্ছে কৈশিকী বৃত্তি। তো ব্রহ্মা তো সাজেস্ট করলেন যে তাহলে নাচ গান আর এই কৈশিকী বৃত্তি প্রাধান্য আছে। তো এইখানে দাঁড়িয়ে ভরতমুনি বললেন ঠিক আছে, আমি সেটাতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। মানে এখানে বোঝা যাচ্ছে তিনি তখন থেকেই তিনি কত বড় ভিশনারি ছিলেন। তিনি বললেন যে আমি এটাতে রাজি, কিন্তু আমার শর্তটা এটাই যে এতে পুরুষের চরিত্র তো পুরুষ করবেন, কিন্তু নাচ গান বা যেটা মহিলা চরিত্রের যেই পার্টটা করার একটা নাটকে, সেটা কিন্তু একটা মহিলাকেই করতে দিতে হবে। তখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন এর পেছনে কারণ কি, লজিক কি, হোয়াট ইজ দ্য লজিক? তখন তিনি বললেন যে একজন পুরুষের পক্ষে এটা সম্ভব নয় একজন মহিলার সাইকোলজিটা বোঝা, তার দৃষ্টিভঙ্গিটা বোঝা। ঠিক সেই রকম ভাবেই একটা মহিলার সম্ভব না একটা পুরুষের সাইকোলজি বোঝা। তো তাই দুটো যখন ভিন্ন ভিন্ন জায়গার থেকে, ভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে এক জায়গায় আসবে, তো সেই ক্ষেত্রে তখন তো আমার যদি অ্যাকচুয়াল রিয়াকশনস গুলো পেতে হয়, তাহলে তো যার যেটা কাজ তাকে সেটা দিতে হবে। সেইটি শুনে, সেই লজিকটা শুনে ব্রহ্মা তখন বললেন না, ব্যাপারটা তো ঠিক। তখন তিনি তৈরি করলেন অপ্সরাদের। এইভাবে অপ্সরারা নাটকের সঙ্গে জড়িয়ে পড়ল।
তাহলে সব সব ঠিক হলো। আলটিমেটলি চারবৃত্তির সৃষ্টি হলো, নাটক নির্মাণের গঠনের প্রসেস শুরু হলো, পুরুষ চরিত্ররা করবে, মহিলা চরিত্র করার জন্য চলে এলো অপ্সরারা। এইবার দিনও ঠিক হয়ে গেল নাটকে। প্রথম নাটক অমৃতমন্থন, দিনটা ঠিক হলো ইন্দ্রের উৎসবের দিন, ধ্বজা পুজোর দিন। কিন্তু এই প্রথম নাটকের প্রথম শোকেস করতে গিয়ে ঘটলো বিজয় গন্ডগোল। এবার কারা কারা সেই প্রথম অভিনয় দেখতে এসেছিলেন, কি সেই গন্ডগোল, কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো, আরে সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার দরুন এমন কি নাটকের সৃষ্টি হলো, যেই সৃষ্টি আমরা আজ পর্যন্ত বয়ে চলেছি বা আমাদের সঙ্গে নিয়ে চলেছি, সেই সব কিছু জানবো দ্বিতীয় পর্বে। তাই চোখ রাখুন আমাদের নাট্য চর্চার এপিসোডগুলোতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার তাহলে পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই গল্পের সেকেন্ড পার্টটা নিয়ে। নমস্কার।